জামাত ইসলাম 5 থেকে 7টা সিটের উপরে যদি সিট পায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আমি আজকে বলছি রাজনীতি করা ছেড়ে দিব। যে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আমার পিছনে ঘুরছে 1.5 মাস শুধুমাত্র আমার মুখ থেকে এইটুক শোনার জন্য যে হ্যাঁ আমি আপনাদের রাজনীতি করতে প্রস্তুত। মৌলবাদের শব্দের অর্থ যদি আমরা বলি, আসলে এটা শুধু ইসলাম ধর্মকে নিয়েই বলা হয় এরকম না, এটা অন্য কোনো ধর্মকেও উল্লেখ করা হয়। যেমন আপনি যদি সনাতন ধর্মাবলম্বী হয়ে থাকেন, তাহলে তাদের যারা ধর্ম যারা আছে তাদেরকে নিয়েও কিন্তু এটা বলা হয়। কি অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে নিয়েও এটা মৌলবাদ একটা কঠোর অবস্থায় যারা থাকে তাদেরকে নিয়ে বলা হয় আর কি। তো সেই ক্ষেত্রে আইনমন্ত্রী যেটা মিন করে কথাটি বলেছেন সেই বিষয়টি একদম স্পষ্ট। আপনারা দেখেন গত কয়েকদিন আগে ঈদের ছুটি শুরুতেই সেখানে দেখতে পেলাম জামাতের একজন নেতা তিনি মাদক সহ গ্রেপ্তার হলেন। তো এই ধরনের অনেক বিষয় আছে, শুধু আমি জামাতের নেতাকেই বলবো না, আওয়ামী লীগের যারা পলাতক তাদের মধ্যেও অনেকেই এই মাদকের সাথে সম্পৃক্ত এরকম অনেকেই গ্রেপ্তার হয়েছেন। সাবেক আওয়ামী লীগ নেতা কি আওয়ামী লীগের পোস্টেড আওয়ামী লীগ সমর্থিত অনেকেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তো এই ক্ষেত্রে আপনি স্পষ্ট হতে পারেন যে আসলে কাদেরকে কিভাবে আইনমন্ত্রী এভাবে বললো আর কি, তাই না? বিষয়টা হলো, দেখেন, জামাতে ইসলাম প্রত্যেকটা বিষয়টাকে একটা রাজনৈতিক ইস্যু হিসেবে তৈরি করতে চায়। আমি যদি পিছনের একটা ঘটনাটা নিই, রামিসা হত্যাকাণ্ড যেখানে ঘটনাটি ঘটলো সেখানে একটা পৈশাচিক চরিত্র ধারণ করলো ঘাতক। কিভাবে? এই মেয়েটিকে ধর্ষণ করলো, ধর্ষণের পরে এই বাচ্চাটিকে আবার তাকে টুকরো টুকরো করে হত্যা করা হলো। এই যে একটা আচরণ, সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, তারপরে প্রধানমন্ত্রী যাচ্ছেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এবং আমিনুল হক ভাই, ক্রিকেটার আমিনুল হক ভাই, তার নির্দেশে প্রশাসন মাত্র 7 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হইল। আসামিকে গ্রেপ্তার করা এটা সরকারের সফলতা। আর আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা রাষ্ট্রের আইন অনুযায়ী চলে। যদি সেটা আপনার ব্যক্তিগত আবেগ অনুভূতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান, সেটা রাষ্ট্র হবে না, সেটা একটা সংসার হবে, ব্যক্তিগত একটা সংসার হবে। এই বিষয়টা মাথায় না রেখে ওখানে এক ধরনের একটা মব ক্রিয়েট করার চেষ্টা করা হলো। কি? ভুয়া ভুয়া স্লোগান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছে, প্রধানমন্ত্রী যাচ্ছে, সেখানে ভুয়া ভুয়া একটা স্লোগান দেওয়া হলো। এরা কারা? এরা খুঁজতে খুঁজতে পাওয়া গেল এরা শিবিরের নেতা কর্মী, এরা মাদক কারবারি, পূর্বের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। এখন কারা আছে? এরা জামাতের নেতৃবৃন্দর সাথে শেল্টারে সেখানে আছে। এই যে ব্যক্তিগুলো, এটা শুধু একটা ঘটনা না, 5 আগস্ট পরবর্তী সময়ে যেখানে যা ঘটেছে সেখানে আপনি খোঁজ নিয়ে দেখবেন একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে জামাত শিবিরের ছেলে পেলে, এনসিপির ছেলে পেলে এরা একটা মব ক্রিয়েট করার চেষ্টা করছে। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের 2জন মাস্তান জুবায়ের এবং মুসাদ্দিক, এরা হলো মবের মাস্টার এক কথায়। আরেকজন আছে আম্বার নাহি খাম্বা, এই যে আরেকটা ছেলে অসভ্য। এদের মতো মানে ভাষাগত কোনো মানুষ হতে পারে কিনা। আমি অন্তত বিশ্বাস করি, আমি একজন মুসলিম হিসেবে, কোনো মুসলিম পরিবারের সন্তান এ ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলতে পারে না। এই নোংরা পরিবেশে যারা বড় হয়েছে, যারা নোংরা ভাষায় কথা বলে, এদেরকে আসলে বিশ্বাস করা উচিত এরা আমাদের বাংলাদেশের নাগরিক কিনা সেটাতেও সন্দেহ রাখা উচিত আমি মনে করি। তো এই ধরনের যে যারা মব ক্রিয়েট করার চেষ্টা করে, সরকার যেখানে একটা ভঙ্গুর রাষ্ট্রটাকে পুনরায় নির্মাণ করার চেষ্টায় আছে, সেখানে বিরোধী দলের ভূমিকা হলো তাদেরকে সহযোগিতা করে রাষ্ট্রটাকে বিনির্মাণ করা। কিন্তু সেখানে আমরা একটা বিরোধী দল পেয়েছি যাদের যোগ্যতাই নাই বিরোধী দল হওয়ার মতো, যারা কাকতালীয় ভাবে ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে তারা বেশ কিছু আসন পেয়ে গেছেন। খুদ স্পিকার তাদেরকে বসতে বলে, তাদের শীর্ষ নেতারা বসতে সাহস পায় না, বুঝতেই পারে না কি বলতেছে। মানে যাদের কোনো অভিজ্ঞতা নাই, যাদের কোনো মানে ম্যানার নাই, তারা বিরোধী দল হয়ে গেছে। তাহলে তারা রাষ্ট্রকে, জনগণকে
এবং সরকার দলকে কিভাবে সঠিক রাস্তা দেখাবে বলেন? তো এই জায়গায় আচ্ছা আরিফ, আইনমন্ত্রী যদি কঠোর পদক্ষেপ নেয়, আমি সংসদ সঠিক জায়গায় আছি, আমি আইনমন্ত্রী একটু যদি বলতে চাই, কোনো পদক্ষেপ সংসদে নেয় বিরোধী মাদকের আরিফ বিষয়ে। আরিফ সংসদে বিরোধী দলের বিষয় নিয়ে কিন্তু স্পিকারও বিরোধী দলের প্রশংসা করেছেন যে বিরোধী দল সবচাইতে বেশি ডিসিপ্লিন সংসদে। সরাসরি স্পিকার কিন্তু বিরোধী দলের ডিসিপ্লিনের বিষয়টা নিয়ে প্রশংসা করেছেন, যেটা আপনি বললেন তাদের কোনো স্পিকার একটি বায়ানানুগা সাক্ষাৎকারে বক্তব্য নেই। বলেছেন, 71 টিভির সাক্ষাৎকারে, যা আমি খোদ দাঁড়িয়ে গেছি। তারা বোঝেই না যে একজন স্পিকার যদি দাঁড়িয়ে যায় তাহলে পুরা সংসদের সকল সদস্যদের বসে যেতে হবে, চুপ করতে হবে। এই কথাটি কিন্তু অলরেডি স্পিকার তিনি 71 টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে বলে দিয়েছেন। এরপর আর কোনো কথা থাকতে পারে না, তো উনি একদম স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলের ব্যাপারে। উনি বারংবার বলেন, এবং ডেপুটি স্পিকার উনি তো বারবার বলেন, বসুন আপনারা, বসুন আপনারা, বসুন, আমি বলছি। কাজ হয় না, কারণ আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা ওনারা বুঝতেই পারেন না যে স্পিকার নামক যে বিষয়টি রয়েছে, তার দায়িত্বের জায়গা থেকে যদি কোনো কিছু আদেশ করা হয়, কোনো কিছু বলা হয়, সেটা কিভাবে পালন করতে হবে। তো যাই হোক, আমি আসছি মূল বক্তব্যে। আইনমন্ত্রী মাদকের বিপক্ষে কথা বলেছেন, ইমামের বিপক্ষে কথা বলেছেন, যেটা আপনারা বললেন। হ্যাঁ, মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার তো তৎপর থাকবে। বাংলাদেশের বেশ কিছু মসজিদে আমরা দেখলাম যেখানে জামাতের আধিপত্য, তারা জামাত থেকে আইনে ইমাম দিচ্ছেন। এমনও ইমাম পাওয়া গেছে যিনি সূরা ফাতিহা পড়তে মিনিমাম 10 জায়গায় ভুল করেন, কিন্তু তিনি জামাত সমর্থিত। সেই জায়গায় উনি যদি মেম্বারে বসে থাকেন, তাহলে মুসল্লিদের নামাজের অবস্থাটা কি হবে? আমি খোদ নামাজ পড়ছি গত 2 দিন আগে, ঈদের দিন রাতে, এশার নামাজের সময়। আমার কাছে মনে হয়েছে যে আমি নামাজ পড়লাম না অন্য কিছু করলাম। খোঁজ নিয়ে দেখলাম তিনিও একটা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। আবার তিনি ইমাম হয়েছেন কিভাবে? ওই এলাকাটা পুরোটা হলো জামাত নিয়ন্ত্রিত, ওখানে একজনও চুল পরিমাণ সুযোগ নাই। কিন্তু এই যে পরিবেশগুলা, তারা মসজিদের মেম্বারে বসে জান্নাতে টিকিট বেচতেছেন, এটা সত্য কথা। খোদ জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা গোলাম পরোয়ার, উনি মিথ্যা কথার ফুলজুরি ছটান। উনি নিজেই মিথ্যা কথা বলেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, আমি বলতে বাধ্য হচ্ছি, উনি টাটকা মিথ্যা কথা বলেন। দেখেন, যে ব্যক্তিটা আগের দিন একটা প্রোগ্রামে কথা বলে আসলেন যে আপনারা যদি জামাতকে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা জান্নাতে যাবেন। কিভাবে? যে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, দুনিয়ায় কিছু করতে পারি নাই, শুধুমাত্র একটা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি, আল্লাহ এই জন্য আপনাদেরকে ক্ষমা করে দেবে। সেই ব্যক্তিটা পরের দিন এসে বলতেছেন যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, এরকম অপপ্রচার করতেছে বিএনপি। তাহলে আমার প্রশ্নের জায়গাটা হইলো, আপনি তো টিকিট বিক্রি করে আসলেন, আবার এসে অস্বীকার করলেন কিভাবে? আবার জাতীয় সংসদের দ্বারা শফিকুল ইসলাম মাসুদ, বাউফলের এমপি, তিনি বললেন 72-এর সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব। এবং সার্জিস আলম, হান্নান মাসুদ এরা বলল তারা 72-এর সংবিধান চায় না। হান্নান মাসুদ খুদ বলল। এবং জামাতের আমির নিজেই আর 2 দিন আগে একটা প্রোগ্রামে উনি বলে আসছেন 72-এর সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব। পরবর্তীতে সংসদে আসলেন, আয়সা বললেন যে আমাদের কোনো এমপি কিংবা আমাদের জোটের কোনো নেতা এই ধরনের কথা কোশ্চিন কালেও বলতে পারেন, আমরা সেটা বিশ্বাস করি না। কত বড় মিথ্যা ওনারা বলতে পারেন! ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে ওনারা মিথ্যা কথা বলেন। আবার নির্বাচনের সময় আমরা আর একটা বিষয় দেখলাম যে নোয়াখালীতে গিয়া ওনারা বললেন যে নোয়াখালী বিভাগ করে দেব যদি আমরা জামাত ইসলাম ক্ষমতায় আসি। আবার কুমিল্লায় যায় ওনারা বললেন যে আমরা যদি আবার ক্ষমতায় আসি তাহলে কুমিল্লা বিভাগ করে দেব। একই দিনে, সকালে আর বিকালে। ওনারা এতটুকু সময় সত্য কথা বলতে পারেন না, সেই জায়গায় মিথ্যা কথা বলেন। তো এই ধরনের একটা ছলছতিরি করা রাজনৈতিক দল, তারা আসলে কিভাবে ক্ষমতার স্বপ্ন দেখে? বাংলাদেশের মানুষ, আমি লিখে নিতে পারেন আপনারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম 5 থেকে 7টা সিটের উপরে যদি সিট পায়, আমি আজকে বলছি রাজনীতি করা ছেড়ে দিব। যে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আমার পিছনে ঘুরছে 1.5 মাস,
শুধুমাত্র আমার মুখ থেকে এইটুক শোনার জন্য যে হ্যাঁ আমি আপনাদের রাজনীতি করতে প্রস্তুত। 1.5 মাস সময় লাগাইছে আমার পিছনে, 5 আগস্টের পরে, যে আরিফ বিল্লাহ তুমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে, তুমি রাজনীতি করছো দীর্ঘ সময়, আমি তোমাকে চিনি, তুমি আমাদের জামাতের হয়ে রাজনীতি করো, জামাতে আসো, তোমার নির্বাচনী আসনের ব্যবস্থা করব, তোমার থাকার ব্যবস্থা করব, তোমার চলার ব্যবস্থা করব। আমি বলছি আমি রাজনীতি জামাতের সাথে করতে পারবো না, কারণ আমি কখনোই 71-এর মহান মুক্তিযুদ্ধের সাথে গাদ্দারি করার মতো সক্ষমতা আমার নাই। আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। জি।